নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই গল্পের আসরে। আজকের আমাদের নিবেদন গোয়েন্দা অজিতেশ সিরিজের পরবর্তী গল্প পাহাড় চূড়ায় গুপ্তধন, লেখক রূপম রায়ের কলমে। আশা করি আপনাদের আজকের এই গল্পটি খুব ভালো লাগবে এবং গল্পটি শোনার পরে আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন। জানুয়ারি মাসের এক তীব্র শীতের সকাল। কুয়াশা ঘেরা পাহাড়ের ঢালে ছোট্ট গ্রাম সিলারিগাঁও তখনও ঘুমে আচ্ছন্ন। এই গ্রামে লোকবসতি খুবই কম, আর পরিবেশ এতটাই নির্জন যে মানুষ ফিসফিস করে কথা বললেও তা যেন কোথাও দূর থেকে শোনা যায়। ঠিক এমন সময় হঠাৎ করেই জমিদার সুধাংশু রায়ের প্রাসাদ প্রমাণ বাড়ি থেকে ভেসে এলো এক আর্ত চিৎকার। বাড়ির লোক যখন সেই চিৎকার শুনে দৌড়ে গেল সুধাংশু রায়ের ঘরের দিকে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কারণ সুধাংশু রায়, যার নাম সবাই ভয় আর শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে, তাকে পাওয়া গেল নিজের ঘরে গলা কাটা অবস্থায়। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকবার কারণে সেটা ভেঙে প্রবেশ করতে হয় বাড়ির লোকজনকে। জানালাও ছিল বদ্ধ অবস্থায়, অথচ মেঝেতে রক্তের ছাপ স্পষ্ট। ছেঁড়া কাগজের টুকরো আর একটি অদ্ভুত পুরনো মানচিত্র পাওয়া গেল। আর ছেঁড়া কাগজটায় সোজা সরল ভাষায় লেখা ছিল, গুপ্তধনের লোভী অভিশাপের কারণ। বেশি কৌতূহল ভালো নয়। যে এই গুপ্তধনের সন্ধান করবে, অভিশাপ এইভাবেই তাকে গ্রাস করবে। আমি আর অজিতেশ কয়েকদিন হলো ছুটি কাটাতে এসেছি এই পাহাড়ের কোলে ছোট্ট শহর কালিম্পংয়ে। আমাদের উদ্দেশ্য নিতান্তই সাধারণ। কলকাতায় একটার পর একটা কেসের ঠেলায় অজিতেশ অতিষ্ঠ হয়ে শেষ অবধি বলে ওঠে, অমরজিৎ, বুঝলে ভাইয়া, এবার একটু ছুটি ভোগের দরকার আছে, বুঝলে? মনটা এবার কেমন যেন পাহাড় পাহাড় করছে। আর মন ভালো করার ঠিকানা তো একটাই, চলো বেরিয়ে পড়া যাক। যেমন বলা তেমনি কাজ। আমরা কালিম্পং শহরে পৌঁছই রাতের অন্ধকারে। তাই পরদিন ঘুম ভাঙার সাথে সাথেই আমরা সাক্ষী হই কালিম্পংয়ের ঘন কুয়াশা ঢাকা একটা অসাধারণ সুন্দর সকালের সাথে। হোটেলের বাইরে থেকে ভেসে আসছে নানা রকম পাখিদের মিষ্টি ডাক। তবে এর মাঝেও সূর্য মামা ওঠার সাথে সাথেই কাঞ্চনজঙ্ঘা আমাদের সামনে নিজের অপরূপ সুন্দর রূপ উজাড় করে দিল। আমি যতবার কাঞ্চনজঙ্ঘা দেখি ততবারই যেন মুগ্ধ হয়ে উপভোগ করি সৃষ্টিকর্তার সৃষ্ট এই অসাধারণ ভাস্কর্য। অজিতেশও তখন হোটেলের বারান্দায় দাঁড়িয়ে সেই সুন্দর অবিস্মরণীয় কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করছিল। তবে কিছুক্ষণ পরেই বেয়ারা আমাদের চা আর সেই দিনের খবরের কাগজটা ঘরে দিয়ে গেল। গরম চায়ে চুমুক দেওয়ার সাথে সাথেই খবরের কাগজটা খুলে দেখলাম, তবে একটা খবর আমায় খুব আকর্ষণ করলো। অজিতেশ পাশেই ছিল। আমি তাকে পড়ে শোনালাম, ছোট পাহাড়ি গ্রাম সিলারিগাঁওয়ের জমিদার সুধাংশু রায়ের রহস্যজনক খুন, বন্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, আর সাথে পাওয়া গিয়েছে একটা অদ্ভুত মানচিত্র, যা নাকি গুপ্তধনের ইঙ্গিত। আর এই খুনের কিনারা করার জন্য প্রয়োজন এক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন গোয়েন্দার। বুঝলে অমরজিৎ, এই সিলাগিরাও কিন্তু কালিম্পং থেকে বেশি দূরে নয়, ঘন্টা 5 পথ। গুপ্তধনের খোঁজ, অভিশাপের গুজব, আর একজন ধনী জমিদারের মৃত্যু। নিঃসন্দেহে ব্যাপারটা আকর্ষণীয়। ছুটিভোগের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কাজটা হলে মন্দ হয় নাকি বলো? শুনেছিলাম ঢেকি নাকি স্বর্গে গিয়েও ধান ভানে, আজ তা দেখেও নিলাম। আমার আপত্তি নেই। কাগজে যখন গোয়েন্দা চায় বলে বিজ্ঞাপন দিয়েছে, তখন আর অপেক্ষা করে লাভ কি? চলো বেরিয়ে পড়াই যাক। অজিতেশ বলেই রেখেছিল সে বেরোবে, তাই আমরা দেরি করিনি। সকাল সকাল হোটেলে ব্রেকফাস্ট সেরে তৈরি হয়ে নিলাম। একটা গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়ি সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। কি জানি কি রয়েছে কপালে। অজিতেশ আগেই বলেছিল কালিম্পং থেকে গ্রামটার দূরত্ব ঘন্টা 5 পাহাড়ি পথ।
গাড়ি যত উপরে উঠছে ঠান্ডা হাওয়ার তীব্রতাও যেন শরীরে কাঁপুনি ধরিয়ে দিয়ে যাচ্ছে। রাস্তার দুপাশে পাইন গাছের সারি, আর মাঝে মাঝে চোখে পড়ছে একটা দুটো ছোট পাহাড়ি গ্রাম। অজিতেশ আগেই ফোন করে জানিয়েছিল যে আমরা আসব। জমিদার বাড়ি পৌঁছে দেখি সেখানকার পরিবেশ বেশ ভারী, আর গাড়ি যখন পথ শেষ করে জমিদার বাড়ির গেটে এসে দাঁড়ায় তখন বুঝতে পারি বাড়িটা পাহাড়ের উপর এক চমৎকার জায়গায় অবস্থিত। বাড়ি বলে ভুল হবে, কারণ এটা যেন মস্ত এক পাহাড়ি ধাঁচে নির্মিত প্রাসাদ। বিশাল কাঠের দরজা, লোহার ফ্রেমের জানালা, আর বাইরে গেটে অবস্থান করছে দুটো পাথরের কাজ করা সিংহ মূর্তি। দারোয়ান গেট খুলে দেবার সাথে সাথেই আমরা দেখতে পেলাম একজন বয়স 30 জোয়ান লোককে। পরে জেনেছি তিনি হলেন মৃত জমিদারের ভাই দীপনারায়ণ রায়। তিনি আমাদের দেখে নমস্কার জানিয়ে অভ্যর্থনা জানালেন। অজিতেশ বাবু, আমাদের পরিবার আজ চরম বিপদে। দাদার এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। গ্রামের লোকেরা বলছে এটা নাকি অভিশাপ, কিন্তু আমি জানি গুপ্তধনের লোভই দাদার মৃত্যুর কারণ হতে পারে। অভিশাপ বলে কিছু হয় না দীপনারায়ণ বাবু। যে রহস্য যত বেশি ধোঁয়াশা তৈরি করে, মানুষ তখন তাকে লুকোনোর জন্য অভিশাপের নাম দেয়। আমি অন্তত সত্যান্বেষী হিসেবে এই সমস্ত জিনিসে বিশ্বাস করি না। সে যাই হোক, আমি একবার ঘটনাস্থল ঘুরে দেখতে চাই, যেখানে মৃত্যু ঘটেছে আপনার দাদার। অবশ্যই, আপনারা আমার সাথে আসুন। বাড়ির ভেতরে প্রবেশ করে দেখলাম চারিদিকে ছড়িয়ে রয়েছে দামি আসবাবপত্র আর বিলেতি ফুলদানি। বাড়ির প্রতিটা ঘরে ঝুলছে একটি করে ঝাড় লণ্ঠন। কিছু কিছু জায়গায় দেয়ালে হরিণের সিংহ যেন চোখে পড়ল। আপাত দৃষ্টিতে যা দেখলাম, বলা যায় এই জমিদার বাড়ির অবস্থা এখনো অবস্থাপন্ন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আমরা প্রবেশ করলাম একটা বড় ধরনের ঘরে। আর এটাই যে জমিদারের শোবার ঘর ছিল তার বলে দিতে হয় না। দরজার লক ভাঙা, অর্থাৎ মৃতদেহ উদ্ধার করা হয়েছে, দরজা ভেঙে আশা করা যায়। তবে খুনটা হলো কিভাবে? মেঝেতে এখনো লেগে রয়েছে রক্তের দাগ, আর একটি পুরনো মানচিত্রের টুকরো পাশের দেরাজের উপর রাখা। অজিতেশ প্রথমেই গিয়ে সেটি হাতে তুলে নিয়ে ভালো করে দেখল। আমিও দেখলাম নকশাটা, আর এটাই সেই গুপ্তধনের নকশা, সেটা বলে দিতে হয় না। আচ্ছা দীপনারায়ণ বাবু, এই মানচিত্রের কোনায় একটা অদ্ভুত প্রতীক আছে, এটা কি কোনো মন্দিরের চিহ্ন? হ্যাঁ অজিতেশ বাবু, এটি একটি মন্দির। দাদা বহুবার সেখানে গিয়েছিলেন গুপ্তধনের সন্ধানে, তবে তিনি কিছু পেয়েছিলেন কিনা বলতে পারবো না। আর এই হুমকি চিঠিটা পড়েছিল মৃতদেহের পাশে। এই যে বলে ভদ্রলোক পকেট থেকে বার করে আনলেন একটা দলা মোচা করা ভাঁজ করা একটি কাগজে, যেখানে লেখা, গুপ্তধনের লোভী গ্রাস করবে তার সন্ধানকারীকে। এই বাড়িতে আপনি ছাড়া আর কে কে থাকেন? আমি সবার সঙ্গে কথা বলতে চাই। বাড়িতে লোক বলতে দাদার স্ত্রী শ্রেয়া রায় এবং তার একমাত্র ছেলে সৌরভ রায় এবং দাদার সহকারী অজয় ঘোষ, আর সব সময় কাজের জন্য একজন চাকর আছে। এছাড়া ড্রাইভার আর গেটে দারোয়ানকে তো আপনারা দেখেইছেন। আমি সবাইকে এক এক করে ডেকে দিচ্ছি, সবাই আপনাকে এই তদন্তে সাহায্য করবে। আমরা সেই ঘর থেকে বেরিয়ে আসার সাথে সাথেই ঘরটা বন্ধ করে দেওয়া হলো। আমরা এবার বেরিয়ে গিয়ে বসলাম পাশের একটি ঘরে। প্রথমেই আমাদের সাথে দেখা করতে এলেন জমিদার বাবুর স্ত্রী। ভদ্রমহিলা এখনো তার স্বামীর মৃত্যু কাটিয়ে উঠতে পারেননি, তাই চোখ এখনো তার কান্নায় ভেজা। অজিতেশ প্রশ্ন করল, আপনার স্বামী অর্থাৎ সুধাংশু বাবু, তিনি কি আপনার সঙ্গে গুপ্তধন উদ্ধার নিয়ে কখনো কোনো কথা বলতেন? আর তার মৃত্যুর জন্য আপনি কাউকে সন্দেহ করেন কি? এমনিতে তো তিনি কারোর সাথে বেশি কথা বলতেন না, কিন্তু শেষের কটা দিন আমার স্বামী বলেছিলেন তিনি নাকি গুপ্তধনের খুব কাছে পৌঁছেছেন। আমি তাকে বারবার সতর্ক করেছিলাম, কিন্তু তার ওই গুপ্তধনের লোভই তাকে শেষ করলো। আর কে তাকে খুন করতে পারে অজিতেশ বাবু বলুন তো? তিনি যে ঘরে রাতে কাজ করছিলেন সেটা তো বন্ধ ছিল। তার মানে আপনি বলছেন সেদিন রাতে সুধাংশু বাবু নিজের ঘরে কাজ করছিলেন অনেক রাত অবধি, আর আপনি তখন কোথায় ছিলেন? আমি আমার ছেলের ঘরে শুয়েছিলাম। ছেলে কলকাতায় বড় কলেজে পড়াশোনা করে।
তার বাবার মৃত্যু সংবাদ পেয়ে ছুটে এসেছিল। ও এইসব খুনের সময় ছিল না, বা ও এইসবের কিছুই জানতো না। ঠিক আছে, আপনি এবার সেক্রেটারি অজয় ঘোষকে পাঠিয়ে দিন। ভদ্রমহিলা বেরিয়ে যেতেই বাইরে একটা কাশির শব্দ শুনতে পেলাম। আসতে পারি? হ্যাঁ, অলোকবাবু আসুন। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন হলো, আপনি এখানে কতদিন কাজ করছেন, আর জমিদার বাবুর মৃত্যুর জন্য আপনি কি কাউকে সন্দেহ করেন? গোয়েন্দাবাবু, সুধাংশু রায় তার জমিদার জীবনে অনেক শত্রু তৈরি করেছিলেন। গ্রামের অনেকেই তার প্রতি ক্ষুব্ধ ছিল। যে কেউই প্রতিশোধ নিতে তাকে খুন করতে পারে। আর আমি ওই কয়েক মাস হলো এখানে কাজ করছি। এর আগে যে কাজ করতো তার নাম অলোক সেন। তাকে জমিদার বাবু অন্য কাজে দরকার বলে আমায় এই কাজে বহাল করেছিলেন। আপনি ভুল করছেন অজয়বাবু, আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী, আর সত্য অনুসন্ধানই আমার পেশা। সে যাই হোক, জমিদার বাবুর শত্রু হবার কারণ? ধনির যে শত্রু হবে তার আপনাকে নিশ্চয়ই বলে দিতে হবে না অজিতেশ বাবু। প্রথম কথা, ব্যবসার জন্য আর টাকার জন্য অনেক সময় অনেকজনের সাথে তার মনোমালিন্য হয়, তাই খনিত প্রতিশোধ নিতেও অনেকেই করে থাকতে পারে। আর সন্দেহ যদি বলেন, আমি ওটা বলতে পারবো না, আমার এই বিষয়ে কোনো জ্ঞান নেই। আচ্ছা ঠিক আছে অজয়বাবু, আপনি এখন আসতে পারেন, তবে ভবিষ্যতে তদন্তের জন্য আবার আপনাকে ডাকা হতে পারে। ভদ্রলোক বাইরে বেরিয়ে যাবার সাথে সাথেই অজিতেশ চিন্তিত স্বরে বলল, প্রতিশোধ আর লোভ, এই দুটো সাধারণত একসঙ্গে চলে। তবে এই খুনটা খুবই মাথা খাটিয়ে করা হয়েছে, তা বলে দিতে হয় না যদিও। আচ্ছা, আমাদের সময় নষ্ট করা যাবে না। এই মানচিত্র আমাদের রহস্যের পরবর্তী ধাপ দেখাবে। জমিদারবাবু গুপ্তধনের কতটা সন্ধান পেয়েছিলেন সেটা একবার খুঁটিয়ে দেখা দরকার। জমিদারের রহস্যময় খুন আর গুপ্তধনের মানচিত্রের সূত্র ধরে আমাদের পরবর্তী কাজ ছিল জমিদার সুধাংশু রায়ের শত্রু এবং তার জীবনের অজানা দিকগুলো খুঁজে বের করা। তাই পরের দিন সকালে দীপনারায়ণ রায়কে ওই ব্যাপারে জিজ্ঞেস করায় তিনি জানালেন, শত্রুর কথা যদি আপনি বলেন অজিতেশবাবু, রঞ্জন দত্ত আমাদের পরিবারের একসময়ের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দাদা আর রঞ্জন একসঙ্গে ব্যবসা শুরু করেছিলেন। তবে রঞ্জনের একটা দুর্বলতা ছিল, লোভ। একসময় রঞ্জন আমাদের ব্যবসার টাকা নিজের কাজে ব্যবহার করার চেষ্টা করে। দাদা বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। ফলে রঞ্জন একদিকে ব্যবসা হারায় আর অন্যদিকে মান ইজ্জত শেষ হয়ে যায়। শোনা যায় সে মনের দুঃখে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। অজিতেশ কথাটা শুনে গম্ভীরভাবে বলল, লোভ এবং অপমান দুই একজন মানুষকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিতে পারে। তবে এর সঙ্গে গুপ্তধনের মানচিত্রের কি সম্পর্ক? রঞ্জন কি ফিরে এসে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিল? এ ব্যাপারে আমি নিশ্চিত নই অজিতেশবাবু। তবে কয়েকদিন আগে গ্রামে একজন অচেনা লোককে ঘোরাঘুরি করতে দেখেছে গ্রামের কিছু মানুষ। তার চেহারার বর্ণনা শুনে মনে হচ্ছে সে রঞ্জন হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আরেকবার একটু আপনার দাদার ঘরটা খুঁজে দেখতে চাই। আসলে আগের দিন আপনার দাদার টেবিলে একটা ডায়েরি আমার চোখে পড়েছিল। ভদ্রলোক আশা করি ডায়েরি লিখতেন, কিন্তু কাল বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করার দরুন সেটি দেখা হয়নি। অবশ্যই। তবে অজিতেশবাবু, আমার মনে হয় ওই ডায়েরি পড়ে আপনি হতাশই হবেন। কারণ দাদা বেশি দিন ডায়েরি লিখতেন না। হঠাৎ করেই যদি কোনো স্মরণীয় বা বিশেষ দিন তার জীবনে ঘটলে তিনি তখনই সেটা ডায়েরির পাতায় বন্দি করতেন। আর সবটাই সাধারণ ঘটনা। হতাশ হতে আমার কোনো অসুবিধাই নেই দীপনারায়ণ বাবু। এই কেসের কিনারা করতে গেলে এটা অত্যন্ত প্রয়োজনীয় তথ্য হতে পারে। আর তোমার দাদার ওই টেবিলে রাখা ডায়েরিটাই আমার দরকার। দীপনারায়ণ বাবু আপত্তি জানাননি। তিনি তৎক্ষণাৎ সেটি এনে অজিতেশের হাতে তুলে দেয়। অজিতেশ বোধ করি আজ আর কোথাও বেরোবে না। জমিদার বাবুর ডায়েরি পড়ে সে তথ্য খুঁজতে বসবে আজ। আমি আর কি করি, বাড়ির ব্যালকনিতে বসে সামনের পাহাড়ের কোলে ভেসে যাওয়া মেঘের খেলা দেখছিলাম। তবে আমার মাথায় ঢুকছিল না যে বাড়ির বড় গেটে পাহারাদার আছে, বাড়িতে রাতে লোক আছে, তার উপর জমিদার ঘরের দরজা রাতে বন্ধ ছিল। খুনি কিভাবে তাকে খুন করলো? একটার পর একটা রহস্য যেন মেঘের মতো ভেসে আসছিল। আর অজিতেশ জানে এই রহস্যের সমাধান করতে হলে চাই সঠিক তথ্য। তাই সে সেটাই সংগ্রহ করতে বসেছে। সময় মতো আমাদের দুপুরের খাওয়ার জন্য ডাক পড়ল। সে খাবার টেবিলে যা সব এলাহি আয়োজন তা দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি।
কারণ সামনে সাজানো রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তারপর মাছের মাথা দিয়ে বিউলির ডাল, শুক্তো, আরো 3 রকম ভাজা, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মালাইকারি, আর শেষ পাতে আছে খাসির মাংস আর মিষ্টি, চাটনি, পাঁপড়। খাওয়া টেবিলে যেন আমরা উঠে যেতে চাইলেও খাবার যেন ফুরোতে চায় না। খাওয়া দাওয়ার এত এলাহি আয়োজন দেখে বুঝতে পারলাম জমিদার বাড়ির অতিথি আপ্যায়ন অত্যন্ত নিপুণভাবে করা হয়। সে যাই হোক, আমাদের জন্য আলাদা একটা ঘর দেওয়া হয়েছিল। দুপুরে একটু অজিতেশ খাওয়া দাওয়া সেরে ঘরের মধ্যেই সিগারেট জ্বালিয়ে এদিক ওদিক পায়চারি করছিল। আমি বুঝতে পারলাম ও কিছু একটা জিনিস নিয়ে চিন্তা করছে। আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, আচ্ছা অজিতেশ, তুমি তো সারা দুপুর বসে ডায়েরিটা পড়ছিলে, সেটা দিয়ে কি কোনো নতুন তথ্য আবিষ্কার হলো? অজিতেশ এবার সিগারেটে টান দিয়ে নিজের পকেটে হাত ঢুকিয়ে একটা কাগজ বার করে আমার হাতে দিল। আমি যতদূর দেখে বুঝলাম এটা কোনো হুমকি জাতীয় চিঠি, আর চিঠিটা পড়ে আমার শীত দ্বারা দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। কারণ সেখানে লেখা ছিল, সুধাংশু, একদিন তোমার প্রতিটি কাজের জন্য আমি প্রতিশোধ নেব। তুমি আমার জীবন ধ্বংস করেছ, তবে মনে রেখো আমি তোমাকে শেষ করে ছাড়ব। চিঠিটা পড়ে আমি অজিতেশকে জিজ্ঞেস করলাম, অজিতেশ, আমি এখানে এটা বুঝতে পারছি না যে খুনির উদ্দেশ্য কি? গুপ্তধনের জন্য কি সে খুন করলো নাকি প্রতিশোধ নেওয়ার জন্য? তোমার কি মনে হয়? বুঝলে অমরজিৎ, খুনির উদ্দেশ্য খুঁজে পাওয়া এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রঞ্জন যদি এই খুন করে থাকে তবে সে শুধু প্রতিশোধই নেয়নি, বরং সে গুপ্তধনের নকশা উদ্ধার করতেও খুনের পরিকল্পনা করতে পারে বলে আমার বিশ্বাস। তবে এখন কি করণীয়? বিকেলে একবার গ্রামের মন্দিরের দিকে যেতে হবে। যে নকশার টুকরো আমাদের হাতে এসেছে সেটাই যে মন্দিরের উল্লেখ আছে সেটা একবার ঘুরে আসা দরকার, যদি কোনো নতুন তথ্য উদ্ধার হয়। যেমন বলা তেমন কাজ। সেই দিন বিকেল 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম সেই মন্দিরের উদ্দেশ্যে। দীপনারায়ণ বাবু আমাদের সাথে যাবেন বলেছিলেন, কিন্তু অজিতেশ জানায় আমরা খুঁজে নিতে পারবো। আসলে আমি জানি অজিতেশ তদন্তের ব্যাপারে খোঁজ করতে যাচ্ছে, তাই এতে সে আরও কাউকে নিতে চায় না। আমরা পাহাড়ি গ্রামের পথ ধরে মানুষজনকে জিজ্ঞেস করতে করতে এগিয়ে চললাম। গ্রামের এক জায়গায় একটা চায়ের দোকান দেখে অজিতেশ বলল, বুঝলে অমরজিৎ, এই সমস্ত গ্রামে চায়ের দোকান হলো সমস্ত রকম আড্ডা ও খবর বিনিময়ের স্থান। চলো ভাইয়া, একটু চা খেয়ে আসা যাক। দোকানে একজন বয়স্ক মানুষ বসেছিলেন। অজিতেশ ওনার কাছে 2 কাপ চা চেয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি এখানকার জমিদার বাবুর মৃত্যুর ব্যাপারে শুনেছ নিশ্চয়ই। তোমাদের কি মনে হয় কিভাবে ওনার মৃত্যু হয়েছে? আপনারা শহরের বাবু বলে মনে হচ্ছে, জমিদার বাবুর মৃত্যুর ব্যাপারে আমরাও জানি না, কিন্তু ওনাকে যে কোনো অভিশাপ মেরেছে তা আমরা বুঝতে পারি। কারণ উনি অনেক দিন ধরেই এই মন্দির ও মন্দিরের পাশের জঙ্গলে একা একা কিছু খুঁজছিলেন। হয়তো ওনার পেছন পেছন কোনো অপশক্তি ওনার বাড়ি পৌঁছে গেছিল, ওরাই ওনাকে মেরে দেয়। অজিতেশ কথাটা শুনে খালি হাসল, তারপর বলল, আচ্ছা কাকা, তুমি ওসব ছাড়ো। এখানে কি কয়েকদিন ধরে কোনো অদ্ভুত ও নতুন লোককে ঘোরাঘুরি করতে দেখেছো? হ্যাঁ, কয়েকদিন ধরে একটা পাগল ওই মন্দির আর তার আশেপাশে গ্রামে দেখা যাচ্ছে। আগে আমরা কোনোদিন পাগলটাকে দেখিনি। লোকটা যেন হঠাৎ করেই আসে আর উবে যায়। একদিন তো আমার দোকানে এসেও বসেছিল। তবে অদ্ভুত হলো, লোকটা পাগলামো করলেও সে কিন্তু চা খেয়ে আমার হাতে চায়ের দাম হিসেবে 2 পয়সা ধরিয়ে দিয়েছিল। বড়ই অদ্ভুত ঘটনা। পাগল চা খেয়ে পয়সা দিচ্ছে, এটা তো কখনো শুনিনি। সে যাই হোক, গ্রামের মন্দিরটা কি সামনে কাকা? বৃদ্ধ ভদ্রলোকের বলা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যেতেই মন্দিরটা চোখে পড়ল আমাদের। এটা একটি মহাদেবের মন্দির, তবে আশা করি এখন বিকেল হয়ে যাওয়ার কারণে বন্ধ ছিল। কিন্তু মন্দিরের পাশে একটা ছোট কুঁড়ে ঘর জাতীয় ছোট পাহাড়ি ঘর থেকে বেরিয়ে এলেন একজন গেরুয়া বসন পরিহিত পুরোহিত। অজিতেশ তার দিকে এগিয়ে গিয়ে বলল, নমস্কার ঠাকুরমশাই, এটাই রায় জমিদারদের প্রতিষ্ঠা করা মন্দির, তাই তো? আর আমরা রায়বাড়ি থেকেই আসছি। আচ্ছা, আপনার থেকে কিছু তথ্য জানতে চাই, আশা করি আপনি আমাকে সাহায্য করবেন। জানি,
আমাকে সুধাংশু রায়ের মৃত্যুর কথাই জিজ্ঞেস করতে এসেছো তো? এসো, বসো মন্দিরে। আমার নাম বিজয় ত্রিপাঠী। প্রায় 30 বছর এই মন্দিরের নিত্য সেবা আমি করি। তোমাদের যে গুপ্তধন নিয়েও জিজ্ঞাসা থাকবে, সেটাও কিন্তু বেশ বুঝতে পারছি আমি। আমরা মন্দিরে প্রবেশ করতেই পুরোহিত মশাই গর্ভগৃহের দরজা খুলে দিলেন। মহাদেবের মূর্তির সামনে প্রণাম জানিয়ে আমরা ওনার উত্তরের অপেক্ষায় বসলাম। জমিদার সুধাংশু রায় এক প্রাচীন গুপ্তধনের বিষয়ে জানার পর থেকেই কেমন অস্থির হয়ে উঠেছিলেন। তিনি আমাকেও বহুবার বলেছিলেন সেটা নাকি তাঁর পরিবারের সম্পত্তি। আমি তাকে বহুবার বারণ করেছিলাম যে ওই সব বিপদকে যেন না ডেকে নিয়ে আসে, কিন্তু তিনি আমার কথা শোনেননি, আর সেই অভিশাপই গ্রাস করেছে তাকে। তার মানে আপনি বলতে চাইছেন গুপ্তধন সত্যি আছে? হ্যাঁ, আরে গুপ্তধন তো আছে। আমি কোনোদিন চাইনি যে জমিদার বংশের কারো জীবনে বিপদ নেমে আসুক, তাই ব্যাপারটা গোপন রাখি। আর গুপ্তধন কোথায় আছে তার হদিশ কিন্তু কেউ জানে না। আমরা যখন গ্রামের মন্দির দিয়ে বেরোলাম তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। পাহাড়ি গ্রামের সন্ধ্যা নামে ঝপ করে, আর তার সাথে নামে ঠান্ডা। আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে এগিয়ে যেতে শুরু করলাম। এখানে সন্ধ্যার পর থেকেই রাস্তায় যেন জনমানুষ কমে আসে। আমরা একটু আগে এগোনোর সাথে সাথেই হঠাৎ করে একটা গাছের নিচে একটা অদ্ভুত দর্শন লোকের দেখা পেলাম। লোকটার মুখ ভর্তি পাকা দাড়ি, শরীরে ছিন্ন ভিন্ন পোশাক, চোখ দুটো অদ্ভুত রকমের লাল, আর তার কাঁধে ছিল একটা বস্তা। লোকটা আমাদের দেখেই হঠাৎ করে একটা আদলা ইট তুলে ছুঁড়ে মারলো আমাদের দিকে। অতর্কিতে এমন আক্রমণ আমরা কল্পনাও করতে পারিনি। ইটটা পাশের একটা গাছের গুড়িতে লাগলো। অজিতেশ ছুটে পাগলটার দিকে তেড়ে গেল, কিন্তু পাগলটা যেন নিজের আনমনে চিৎকার করতে করতে পালাতে পালাতে বলতে লাগলো, গুপ্তধন, গুপ্তধন, যে আসবে সেই মরবে, অভিশাপ কাউকে ছাড়বে না। তুই আয়, আমি আসি, সবাই মরব। গুপ্তধন, খালি গুপ্তধন। অজিতেশ খানিকটা পেছনে ছিল, তাই সেই সুযোগে লোকটা বোধ করি তীব্র গতিতে ছুটে পালিয়েছে। আমি হঠাৎ ওর হাতে একটা ছোট ভাঁজ করা ছেঁড়া কাগজ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করি, অজিতেশ, তোমার হাতে ওটা কি? এটা একটা ছেঁড়া নকশা, আর যতদূর মনে হচ্ছে আমাদের জমিদার সুধাংশু রায় যে নকশাটা পেয়েছিলেন এটা তারই ছেঁড়া অংশ। তবে এখন প্রশ্ন হলো এই পাগলটা কে, আর এর কাছে ওই ছেঁড়া নকশার অর্ধেক অংশটা এলো কি করে? মনের মধ্যে অসংখ্য প্রশ্ন নিয়ে আমরা ফিরে এলাম জমিদার বাড়িতে। আমি জানি অজিতেশ এখন নিজেকে ডুবিয়ে দেবে ভাবনার জগতে। ও প্রতিটা রহস্য এখন নিজের মনের মধ্যে সাজিয়ে নিতে চাইছে, তাই আর ওকে বিরক্ত করলাম না। পরের দিন সকালে আমার ঘুমটা ভেঙেছিল বেশ বেলার দিকেই। সেই জন্যই আমি আর অজিতেশকে ঘরে দেখতে পেলাম না। বোধ করি সে হয়তো বেরিয়েছে তদন্তের ব্যাপারে নতুন কোনো তথ্য সংগ্রহ করতে। আমি তখন মনে মনে ভাবছিলাম এবার কি করা যায়। তাই আর দেরি না করে অজিতেশের লাল রঙের ডায়েরিটা খুলে দেখলাম। আমি জানি এটা খারাপ দেখায়, তবে আমার জন্য কৌতূহল সংবরণ করা অসম্ভব হয়ে পড়েছিল। ডায়েরিটা খুলে কিছু প্রশ্ন দেখতে পেলাম আমি, যা অত্যন্ত রহস্যজনক। 1. খুন, কিন্তু কেন? গুপ্তধনের লোভ না প্রতিশোধ? 2. খুনি কি বাইরের লোক না বাড়ির ভেতরের? 3. গুপ্তধনের নকশার ব্যাপারটা আর কে কে জানে? 4. পাগল কি সত্যি পাগল, না সবটাই নাটক? 5. বদ্ধ ঘরে খুন অসম্ভব, তবে খুনটা হলো কিভাবে? 6. রঞ্জন এখন কোথায়? সে একা না তার সাথে আর কেউ আছে? 7. গুপ্তধনের নকশা একটা পাগলের কাছে থাকবে কেন? পাগলটাই কি রঞ্জন দত্ত? সব কটা প্রশ্ন পড়ে আমি যা বুঝলাম, এসবের উত্তর খোঁজা আমার কর্ম নয়। এই সব প্রশ্নের উত্তর একজনই দিতে পারে, সে হলো সত্যান্বেষী অজিতেশ বক্সী। অজিতেশ যখন ফিরল তখন প্রায় বেলা 11টার কাছাকাছি।
সে খালি ফ্রেশ হয়ে ঘরে এসে একটা সিগারেটের টান দিয়ে বলল, অলোক সেন নিখোঁজ হয়েছে অমরজিৎ, তাই জন্য খবরটা শুনে তড়িঘড়ি ছুটে এলাম। আমি বুঝতে পারলাম না অজিতেশ কার কথা বলছে। অলোক সেন নামটা তো আমার চেনা নয়। তাই অজিতেশকে জিজ্ঞেস করলাম, সেটা আবার কে? আর হঠাৎ করেই সে নিখোঁজ হতে যাবে কেন অজিতেশ? লোকটা কি আমাদের তদন্তের ব্যাপারে যুক্ত? সকাল সকাল দীপনারায়ণবাবু আমাকে খবরটা দেন যে অলোক সেন প্রায় কয়েকদিন ধরে নিখোঁজ। আর এই অলোক সেনই কিছুদিন আগে অবধি জমিদারবাবুর কাছে হিসেব নিকেশের কাজ করতেন। আমার মন বলে জমিদার মশাই অলোককে তার গুপ্তধন উদ্ধার করার সঙ্গী করেছিলেন, আর সে হয়তো এমন কিছু তথ্য জানত যা তার বিপদ ডেকে আনতে পারত। তাই হয়তো লোকটা গা ঢাকা দিয়েছে। তবে আমি লোকাল থানায় গিয়েছিলাম কোনো অচেনা মৃতদেহ আবিষ্কার হয়েছে কিনা এই কয়েকদিনে। তবে তারা জানায় এমন কিছু খুনের ঘটনা আপাতত ঘটেনি এই কয়েকদিনে। তবে তো অজিতেশ, খুনি কি অলোক সেন লোকটার থেকে গুপ্তধনের হদিশ পেয়ে গিয়েছে এতক্ষণে, তাই তো? আর জমিদার বাবুর খুন করার পর সেই খুনি কি অলোক সেনকে খুন করতে যায়? এটা তো একটা নতুন রহস্য ধরা দিল আমাদের কাছে। খুনি একজন নাকি দুইজন সেটা আমি জানি না, তবে এই অলোক সেন যদি খুন হয়ে থাকে তবে কিন্তু বুঝতে হবে এর পেছনে রয়েছে বিশাল বড় এক ষড়যন্ত্রের হাতছানি। এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে অমরজিৎ। অজিতেশ এবার নকশা দুটোর টুকরো একসাথে জোড়া লাগিয়ে টেবিলের ওপর রেখে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। আমিও তার পাশে দাঁড়িয়ে দেখছিলাম, তবে সেটার কিছু উদ্ধার করতে পারলাম না। অগত্যা আর কৌতূহল চেপে না বসে প্রশ্নটা করেই ফেললাম, আচ্ছা অজিতেশ, এই মানচিত্রের খণ্ডাংশকে কোনো নির্দিষ্ট জায়গার দিকে নির্দেশ করে? আর এটা কি সত্যিই কোনো গুপ্তধনের নকশা? আমার তো এটাকে খালি পুরনো দিনের এই অঞ্চলের ম্যাপের মতো দেখতে লাগছে। আমার কথা শুনে অজিতেশ অত্যন্ত উত্তেজিত হয়ে বলল, কি বললে তুমি অমরজিৎ? এই ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। হতেই পারে যে এই নকশা কোনো গুপ্তধনের নয়, এটা আসলে একটা ফাঁদ। আর সব থেকে বড় কথা, আমরা কিন্তু জানি না যে জমিদার বাবু এই নকশার টুকরোটা কোথা থেকে পেয়েছিলেন। একদম সঠিক কথা অমরজিৎ। তবে কয়েকটা প্রশ্ন এখনো থেকেই গেল, বুঝলে। প্রথম, যদি ধরি রঞ্জন এই খুনটা করে থাকে তবে তার সম্ভাবনা কতটা? আর রঞ্জন যদি পাগল সেজে ঘুরে বেড়াতো গ্রামে, তবে জমিদারকে মেরে ফেলার পর তো তার প্রতিশোধ পূরণ হয়ে গিয়েছিল। তারপরেও কেন সে পাগলের বেশে থাকবে? আর যদি ধরো এই নকশাটা সত্যি গুপ্তধনের হয়, তবে সেটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, কারণ মানচিত্রে দেওয়া প্রতীকগুলো সাংকেতিক, এগুলোকে মেলাতে হবে। তবে এই কাজটি কিন্তু সহজ নয়। মানচিত্র সম্পূর্ণ না হলে সঠিক জায়গা বের করা অসম্ভব। যদি গুপ্তধন থেকে থাকে সেটা উদ্ধার আমাকেই করতে হবে। তবে এখন আমাদের করণীয় কি অজিতেশ? আমার মন বলছে ওই পাগলটা অনেক কিছু জানে, ওকে ধরতে হবে, বুঝলে। কিন্তু দিনের বেলা তাকে ধরা অসম্ভব। আচ্ছা অমরজিৎ, গ্রামের লোকের আমাদের কি বলেছিল? পাগলটাকে কোথায় ঘোরাফেরা করতে দেখা যেত বলতো? যতদূর মনে পড়ে গ্রামের পুরনো শ্মশানে বলেছিল। তার মানে আমরা কি শ্মশানের দিকে যাব নাকি অজিতেশ? আমি দেখলাম অজিতেশের মুখে খেলা করছে একটা অদ্ভুত রকমের হাসি। তার মানে যে কি সেটা আমাকে আর বলে দিতে হবে না। সেই দিন অজিতেশ সারাটা দিন কিছু না কিছু ভাবতে ভাবতেই কাটিয়েছে। তবে রাতের খাওয়া দাওয়া হতেই সে আমায় বলল, অমরজিৎ প্রস্তুত হও, আমাদের এখন বেরোতে হবে। আমার মন বলে ওই পাগলটাই আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। আমাদের ওকে ধরতেই হবে। যেমন বলা তেমনি কাজ। অজিতেশ আমায় আগে থেকে শিখিয়ে দিয়েছিল রাতের বেলা বেরোবার সময় কি রকম পোশাক পরতে হয়। তাই সেই মতো তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। পাহাড়ি এলাকায় রাতের অন্ধকার ক্রমে গভীর হতে থাকে। বাতাসে অদ্ভুত শীতলতা এবং গাছগুলির শাখাগুলোর মধ্যে হালকা শোঁ আওয়াজ ভেসে আসছিল। পথ শুকনো পাতার আস্তরণে ঢেকে থাকার কারণে আমরা এগোনোর সময় সেটা পায়ে পড়ার সাথে সাথেই খসখস শব্দ কানে বড়ই অদ্ভুত ঠেকছিল। আমরা যতই এগোচ্ছি রাতের মায়া যেন আরো আরো বেশি গভীর হচ্ছে। কিন্তু হঠাৎ করে এমন সময়ে আমাদের কেন জানি মনে হলো আমাদের দুইজনের চলার শব্দ ছাড়াও আর একটা জুতোর শব্দ আমাদের পিছু পিছু চলছে। অজিতেশ সেই শব্দ লক্ষ্য করে চারিদিকে টর্চ ফেলে দেখল, কিন্তু সেখানে নিকষ অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করলাম গ্রামের পুরনো শ্মশানের ভেতর।
এটা যে পরিত্যক্ত এবং পুরনো শ্মশান হওয়ার দরুন লোকজন আর এখানে আসে না সেটা বলে দিতে হয় না। শ্মশানের চারিপাশে ছড়িয়ে আছে ভাঙা কাঠ বা জ্বলে যাওয়া ছাইয়ের অবশেষ। আমার মনে কি যেন একটা অদ্ভুত ভয় মেশানো অনুভূতি খেলা করছিল। অজিতেশেরও কি এমন অবস্থা? এমন অভিজ্ঞতা আমার জীবনে কোনোদিন হয়নি, কিন্তু ঠিক এমন সময় আমাদের আচমকা চমকে দিয়ে দূরের একটা ঝোপ হালকা নড়ে উঠল। এ শ্মশানে হিংস্র জানোয়ারের ভয় নেই আশা করি, কিন্তু শিয়াল বা কুকুর থাকলে থাকতেও পারে। আমার বুকটা তখন প্রচন্ড পরিমাণে ভয়ে ধুকপুক করে ওঠে। আমি বুঝতে পারছি যে আমার হৃৎপিণ্ডটা এখন হাঁপুড়ের মতো ওঠানামা করছে প্রচন্ড ভয়ে। অজিতেশ কিন্তু এমন সময় শান্ত। সে আমার কাঁধে একটা আঘাত করে বলল, শোন, তুমি কিছু শুনতে পাচ্ছ? আমি নিজের মাথাটা উপর নিচ করে নিঃশব্দে বুঝিয়ে দিলাম, হ্যাঁ। এটা মানুষের আওয়াজ মনে হচ্ছে না, কিন্তু কিছু সন্দেহজনক ব্যাপার ঘটছে। চলো, এই আওয়াজ অনুসরণ করে এগোনো যাক। এটা রহস্য আমায় ভেদ করতেই হবে। আমি আর অজিতের সেই শব্দ লক্ষ্য করে শ্মশানের ভেতরে একটু একটু করে পা ফেলতে ফেলতে এগিয়ে যেতে থাকি, কিন্তু মন খালি বলছে যদি কোনো বিপদ অপেক্ষা করে থাকে আমাদের জন্য। আমরা আর একটু এগোতেই হঠাৎ চোখে পড়ল এই নির্জন ফাঁকা স্থানে রাতের বেলা একটা পাগল লোক বসে আছে, আর সে মুখ দিয়ে কিছু একটা কাপড় জাতীয় কিছু টেনে ছিঁড়তে চাইছে। আর তারই পাগলামোর জেরেই মুখ দিয়ে অদ্ভুত শব্দ আমাদের কানে আসছিল। আমরা এতক্ষণ লুকিয়ে থেকে গাছের আড়াল থেকে লোকটাকে দেখছিলাম, তবে পাগলটা বোধ করি আমাদের উপস্থিতি উপলব্ধি করে শান্ত হয়ে এদিক ওদিক চেয়ে দেখতে লাগলো। অজিতেশ ফিস ফিস করে আমায় বলল, অমরজিৎ, একে যে দেখছো এ কিন্তু সত্যিকারের পাগল, কারণ কাল যাকে রাতের বেলা আমি ধাওয়া করেছিলাম এটা সেই লোক নয়। তার মানে তুমি বলতে চাইছো এই লোকটার সাথে তদন্তের কোনো যোগাযোগই নেই, তাই তো? আর কালকের আমাদেরকে আক্রমণ করা লোকটা পাগল সেজেছিল? ঠিক তাই, তবে একটা জিনিস আমার মনকে বারবার নাড়া দিচ্ছে। ওটা কি অমরজিৎ? একটা জিনিস দেখে অজিতেশ উত্তেজিত হয়ে বলল কথাটা, কিন্তু হঠাৎ করেই যে জিনিসটার দিকে আমাদের চোখ গেল সেটা দেখে আমরা তো অবাক, কারণ পাগলটা অজিতেশের কথা শুনে তীব্র গতিতে সরে পড়ল। আর যে জায়গায় সে বসেছিল সেই জায়গাটার মাটিটা একটু সরে গেল। আমরা ভালো করে দেখার জন্য জায়গাটা এগিয়ে গেলাম, আর আবিষ্কার করলাম এ তো একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত কাঠামো, আর সেটা সেখানে একটা সুড়ঙ্গকে আড়াল করার চেষ্টা করছে। সেখানে মাটি একটু সরাতেই নিচে একটি সুড়ঙ্গের প্রবেশ পথ চোখে পড়ল আমাদের। অজিতেশ নীরবে সুড়ঙ্গের দিকে তাকিয়ে বলল, এটা তো অনেক দিনের পুরনো বলে মনে হয়। বহু বছর আগে কেউ এই পথ ব্যবহার করত, আর এখন এটি তেমনি বন্ধ হয়ে গেছে। তবে এই স্থানটি আমাদের কিছু বলতে চাইছে, কারণ দেখো অমরজিৎ, মাটির জায়গাটা একটু পরিষ্কার। তার মানে কয়েকদিন আগে এখানে মানুষের পা পড়েছে। চলো ভেতরে গিয়ে দেখা যাক। ভেতরে কি আছে কিন্তু আমরা জানি না, কোনো বিপদও আমাদের জন্য অপেক্ষা করে থাকতে পারে। আমরা যদি এখন এটার রহস্য না ভেদ করি তবে হয়তো বহু কিছু আমাদের দিয়ে আড়াল হয়ে থাকবে। চলো, সাবধানে চলো। আমি আর কথা বললাম না, ধীরে ধীরে সুড়ঙ্গে প্রবেশ করলাম অজিতেশের পেছন পেছন। সুড়ঙ্গটার ভেতরের পরিবেশ ছিল অন্ধকার এবং অদ্ভুত রকমের স্যাঁতস্যাঁতে ঠান্ডা। বাতাসে যেন একটা আষ্টে মাটির গন্ধ লেগেছিল। আমরা বুঝতে পারলাম এটা বেশ ভালো মতোই গভীর। অজিতেশের টর্চ আমাদের সামনের পথ দেখাচ্ছে, আর একটু এগিয়ে আমরা একটি গোপন কক্ষের কাছে পৌঁছালাম। কক্ষটি পুরোটাই মাটির দ্বারা নির্মিত, আর অদ্ভুতভাবে সেটা ছিল অত্যন্ত নিস্তব্ধ। এমন সময় হঠাৎ আমার চোখে একটা জিনিস পড়তেই আমি চিৎকার করে বলে উঠলাম, অজিতেশ, সামনে দেখো, কোন একটি পুরনো কাঠের বাক্স পড়ে। দ্রুত এগিয়ে গিয়ে বাক্সটির চারপাশে নজর দিতেই বাক্সটির গায়ে মোমের টুকরো এবং ছাইয়ের চিহ্ন চোখে পড়ল আমাদের। অজিতেশ সন্দেহ ভরা কণ্ঠে বলল, এটা তো স্পষ্ট এখানে কিছু ধর্মীয় বা আধ্যাত্মিক কর্মকাণ্ড হয়েছে। মোমের টুকরো এবং ছাইয়ের চিহ্ন এই কথাই বলছে, কিন্তু কেন এখানে, আর কেন এই বাক্স? আমি ধীরে ধীরে বাক্সের দিকে এগিয়ে এসে বললাম, অজিতেশ, এই বাক্সটার ভেতরেই গুপ্তধন নেই তো? অজিতেশ এক মুহূর্ত চুপ হয়ে যায়। তার চোখে স্পষ্ট সন্দেহের চিহ্ন ফুটে উঠেছে। সে নিশ্চিত হয়ে বলল, হ্যাঁ, আমার মন বলছে এটি হলো গুপ্তধনের বাক্স, আর এটিকে আগেও খোলা হয়েছে। তার মানে জমিদার মশাই এটাকে আগেই খুঁজে পেয়েছিলেন এবং তিনি জানতেন এখানে কেউ আসবে না। আর
এই ধরনের গুপ্তধন লুকিয়ে রাখার জন্য তিনি গোপন স্থানটি ব্যবহার করেছিলেন। এবার যে কাজটা অজিতেশ করলো সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। সেই দ্রুত গতিতে বাক্সের ওপরের ঢাকনটা সরাতেই সেইখান থেকে উঁকি মারল হাজার হাজার সোনার মুদ্রা জাতীয় জিনিস। কিছু দামি পাথরও ছিল সেইখানে, আর আমাদের টর্চের আলো পড়ায় সেইগুলো তীব্রভাবে চকচক করছিল। আমরা একদম সঠিক জায়গায় এসেছি অমরজিৎ। এটাই হলো সেই গুপ্তধন, আর এটা উদ্ধার করা হয়েছিল আগেই যা করেছিলেন জমিদার সুধাংশু রায়। তারপর সেটা এখানে লুকিয়ে রেখেছেন, কিন্তু তার লুকুনোর কারণটা আমায় খুঁজে বার করতে হবে। অজিতেশ, আমাদের উচিত এই কক্ষের চারপাশের জায়গাটা আরো ভালো করে খুঁজে দেখা। যদি এখান থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করা যায়। আমার কথা শেষ হবার আগেই অজিতেশ ভালো করে চারপাশটা ঘুরে আরো পর্যবেক্ষণ করে জানালো, এখানে আর কিছু নেই অমরজিৎ। গুপ্তধন উদ্ধার হয়ে গেছে। এখন এই খবরটা পুলিশকে দিয়ে দিতে হবে। ওরাই গুপ্তধন উদ্ধার করে নেবে। তবে এখনো আসল রহস্য বাকি আছে। কি রহস্য অজিতেশ? খুন রহস্য। তবে আমার মাথায় এতক্ষণে পরিষ্কার, আর সেই খুন করেছে তাও আমি বুঝতে পেরে গেছি। এবার খালি সময়ের অপেক্ষা আসল অপরাধীকে গ্রেফতার করতে। সেই দিনের মতো আমরা ফিরে আসি রায়বাড়িতে। তবে সেই রাতে আমরা যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তা ভাষায় প্রকাশ করা যায় না। অজিতেশ বলছে ও সব রহস্যের জট খোলা হয়ে গিয়েছে, কিন্তু আমি এখনো যেই তিমিরে সেই তিমিরেই। আর সব রহস্যের সমাধান করবে একজনই, তার নাম অজিতেশ বক্সী। রাতের বেলা খালি অজিতেশ একবার থানায় ফোন করল, তবে সে যে অতক্ষণ ধরে কি আলোচনা করলো তা আমি জানি না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন প্রায় 8টা হবে। আমি উঠেই দেখি অজিতেশ তৈরি হচ্ছে। মনে হচ্ছে যেন কোথাও বেরোবে। আমি ঘুম জড়ানো চোখে জিজ্ঞেস করলাম, এই অজিতেশ, তুমি এখন কোথায় বেরোচ্ছ? তা আবার এত সকাল সকাল? অজিতেশ নিজের রিভলভারটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, খালি আমি না অমরজিৎ, তৈরি হয়ে নাও। রহস্য উদ্ঘাটনের সময় উপস্থিত। স্থানীয় পুলিশকে বলা হয়ে গেছে, ওরা জিপ নিয়ে আসছে, আমাদের পিক আপ করে নেবে। আর আমাদের সঙ্গে আজ অভিযানে যাচ্ছেন স্বয়ং দীপনারায়ণ বাবু। গুপ্তধন উদ্ধার তো হয়ে গিয়েছে, শুধু এখন ধোঁয়াশা রয়ে গিয়েছে খুনের রহস্যের। খুনি কি আমাদের জন্য অপেক্ষা করবে নাকি? পাগলটা আমাদের দেখে সেই দিন পালাবার সময় একটা নকশা ফেলে দিয়ে গিয়েছিল, মনে আছে? আসলে সেই নকশা কোনো গুপ্তধনের হলেও গুপ্তধন আগেই সরানো হয়ে গিয়েছিল, কারণ সেটি ছিলেন জমিদার সুধাংশু রায়। আর সেই স্থানেই হয়তো এখনো একজন অপেক্ষা করছে গুপ্তধন উদ্ধারের। সে আসলে জানেই না যে গুপ্তধন আর সেখানে নেই, তবে তাকে ধরার সুযোগ আমরা ছাড়তে পারবো না। আমরা তৈরি হয়ে নিতেই নিচে জিপের শব্দ শুনতে পেলাম। একটা গাড়িতে আমি, অজিতেশ, পুলিশ ইন্সপেক্টর ও দীপনারায়ণ বাবু, আর অপর গাড়ি দুটিতে অস্ত্রধারী পুলিশ বাহিনী। অজিতেশের দিকে তাকিয়ে দেখলাম সে অত্যন্ত নিশ্চিন্ত। একটা হিন্দি গানের সুরও যেন ভাসতে শুনলাম। দীপনারায়ণ বাবু আমাদের পথ দেখিয়ে নিয়ে আসছিল এতক্ষণ জঙ্গলের ভেতর দিয়ে। জঙ্গলটা যে একটু একটু করে ঘন হয়ে উঠছে তা আমাদের কাছে স্পষ্ট। নিচে পাকা রাস্তা ছেড়ে আমরা পাহাড়ি মাটির রাস্তা ধরেছি প্রায় মিনিট খানেক। গাড়ি থামল এক গভীর বনের মধ্যে। চারিদিকে পাখির কলতানের শব্দ ছাড়া অন্য কিচ্ছু শোনা যায় না। এই পাহাড়ি ঘন জঙ্গলের ভেতর দিয়ে গুহার পথে হাঁটতে শুরু করি আমরা। দীপনারায়ণ বাবুর এইসব জঙ্গল চেনা, তাই তিনি আমাদের আগে আগে পথ দেখিয়ে এগোচ্ছিল, কিন্তু তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। এবার আমরা পাহাড়ি রাস্তার এমন একটি জায়গায় পৌঁছালাম যেখানে অবস্থান করছে একটা গুহার মুখ, যেখানে মানচিত্রে নির্দেশিত প্রতীকগুলোর সঙ্গে মিলে যাচ্ছিল। অজিতেশের কাছে বোধ করি এই গুহারই নকশা ছিল। তবে কে আছে এই গুহায়? অজিতেশ নিজের গুরু গম্ভীর স্বরে বলল, এটাই সেই জায়গা, কিন্তু রঞ্জন দত্ত তার দলবলের লোকেরা লুকিয়ে থাকতে পারে। আমাদের অত্যন্ত সাবধানে এগোতে হবে। অজিতেশের কথা শেষ হওয়ার আগেই আমাদের চমকে দিয়ে পেছন থেকে গম্ভীর কণ্ঠ শোনা গেল। আমরা পেছন ফিরে দেখতেই দেখলাম একজন বন্দুকধারী লোক তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদেরই দিকে, আর তার পেছনে প্রায় 6 লোক। বোধ করি লোকটা সাগরেদ হবে, যাদের মধ্যে একজনের হাতে একটা রিভলভার ধরা, যা এখন তাক করা আমাদেরই দিকে।
অজিতেশ নিজের রিভলভার পার করে তাক করলো তাদের দিকে। গুন্ডাগুলো তখনও দাঁত পার করে কেমন যেন বৃষ্টি রকম হাসছে। তবে আমাদের দল ভারী, কারণ পুলিশ বাহিনী বন্দুক উঁচিয়েই আছে। তবে আমি জানি অজিতেশ চায় না যে এখানে কোনো খুনোখুনি হোক, তাই সে তীব্র চিৎকার করে বলল, তোমরা তোমাদের পিস্তলগুলো নিচে রেখে দাও। আমি কথা দিলাম কোনো ক্ষতি তোমাদের হতে দেব না। আমি সবটা জানি, আর আমার কথা শুনলে তোমরা গুপ্তধন কোথায় আছে সেটাও জানতে পারবে। অপর প্রান্ত দিয়ে বাজ খাই গলায় ভেসে এলো চিৎকার, অশেষ প্রশংসা অজিতেশ বক্সী মহাশয়, আপনি আমার জন্য পুরো গুপ্তধনটাই খুঁজে বার করলেন। আমি জানতাম গুপ্তধন আছে, আর সেটা আছে জমিদার সুধাংশু রায়ের কাছে। তবে শালা মরার আগে গুপ্তধনটা লুকিয়ে রেখে গেল। আমি হাজার খুঁজেও সেটা পাইনি। এই গুপ্তধনের হদিশ পাওয়ার জন্য আমি এই গুহার কাছে রাত দিন খুঁজেছি, কিন্তু এখন আমার ওই গুপ্তধনটা পুরোটাই চাই। রঞ্জন দত্তের চোখে ছিল প্রতিশোধ এবং লোভের অগ্নি। অজিতেশ আবার চিৎকার করে বলল, রঞ্জন দত্ত, আপনি কি এই গুপ্তধনের জন্য সুধাংশু রায়কে হত্যা করেছেন? রঞ্জন দত্ত হেসে বলল, সুধাংশু আমার জীবন ধ্বংস করেছে, আমার পরিবারকে পথে বসিয়েছে। আজ এই গুপ্তধনের মালিকানা হবে আমার, শুধুই আমার। কথাটা শেষ হওয়ার আগেই ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। রঞ্জন লোকটার বোধ করি কথা বলার সময় একটু মনোযোগ অন্যদিকে গিয়েছিল। ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে অজিতেশ তাক করে গুলি ছুড়ে দিল অপর বন্দুকধারী লোকটার পায়ের দিকে, আর অজিতেশের টিপ অব্যর্থ। লোকটা তখন তীব্র যন্ত্রণায় ছটফট করছে মাটিতে পড়ে। অজিতেশ চিৎকার করে বলল, সবাই পাথরের পেছনে লুকাও, সেখানে ওরা আমাদের দেখতে পাবে না। কিন্তু হঠাৎ আবার গুলির শব্দ শুনতে পেলাম আমরা, আর সেটা বেরিয়েছে রঞ্জন দত্তের বন্দুক থেকে। আর সেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে লাগলো অপর একটি পাথরের গায়ে। পরপর একটা দুটো করে 5টা গুলি করলো রঞ্জন দত্ত আমাদের তাক করে। হয়তো সে প্রতিশোধের আগুনে পাগল হয়ে গিয়েছে। কিন্তু সেই সুযোগেই আমাদের পুলিশ ইন্সপেক্টর সহায়বাবু পেছনের জঙ্গলের দিক থেকে ঘুরে গিয়ে দাঁড়ায় রঞ্জন দত্তের পেছনে। রঞ্জন তখন এলো পাথারি গুলি ছুটতে ব্যস্ত, কিন্তু কখন যে তার বন্দুক ফাঁকা হয়ে গিয়েছে সে জানে না। বাকি পুলিশ দল এবার বন্দুক উঁচিয়ে তীব্র গতিতে ছুটে গেল লোকগুলোর দিকে। তখন যে যেদিকে পেরেছে ছুটে পালিয়েছে। আমাদের হাতে গ্রেপ্তার হয় রঞ্জন দত্ত ও তার দলের 3 জন লোক। যে লোকটার পায়ে গুলি লেগেছিল তাকে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। রঞ্জন দত্ত এখন মাটিতে হাঁটু গেড়ে মাথার উপর 2 হাত তুলে সারেন্ডার করার ভঙ্গিতে বসে আছে। অজিতেশ ওনার দিকে এগিয়ে গিয়ে গভীর স্বরে বলল, রঞ্জন দত্ত, প্রতিশোধ আর লোভ কখনো মানুষকে শান্তি দিতে পারে না। তোমার জীবনের এই পরিণতি তোমার নিজের হাতেই লেখা হয়েছে। আমি এবার আর না থাকতে পেরে জিজ্ঞেস করেই বসলাম, তার মানে কি খুনটা করেছিলেন এই রঞ্জন দত্তই? আর গুপ্তধনের লোভ এবং প্রতিশোধের জন্যই তিনি কি খুনটা করেন? তোমাদের কাছে এখন সব রহস্যের জট খোলার জন্য এসেছে অজিতেশ। পুলিশও তাহলে সঠিক অপরাধীকে ধরতে পারবে। প্রথমেই আসি রঞ্জন দত্তের কথায়। সে কিন্তু এই কেসের গুরুত্বপূর্ণ অংশ, তবে সে একমাত্র খেলোয়াড় নয়। অলোক সেনের হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া এবং একটা পাগল আমাকে মানচিত্রের ছেঁড়া টুকরো দিয়ে যাওয়া, সবটাই এর সঙ্গে জড়িত। অজিতেশ আর হেয়ালি নয়, সবটা খুলে বলো দয়া করে। অজিতেশ এবার তার স্বভাব সঙ্গত ভঙ্গিতে একটা সিগারেট ধরিয়ে একটা শুক টান দিল। তারপর বলা শুরু করলো, তোমাদের যদি প্রথম থেকেই সবকিছু বলতে হয় তবে বলতে হবে রঞ্জন দত্ত ছিল একসময় জমিদার সুধাংশু রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এবং তারা একসঙ্গে ব্যবসার কাজে যুক্ত ছিলেন। কিন্তু কিছু কারণে তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় জমিদারবাবু তার অংশের টাকা ব্যবসা দিয়ে তুলে নেয়। তাই তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। জমিদারবাবু বড়লোক মানুষ, তার কোনো ক্ষতি না হলেও ক্ষতি কিন্তু হয়েছিল রঞ্জিত দত্তের, আর তার সেই ক্ষতির সঙ্গে সঙ্গেই ভেসে যায় তার সংসার। তারপর থেকেই তার ভিতরে জ্বলতে থাকে প্রতিশোধের আগুন। সে যে কোনো উপায় হোক জমিদার সুধাংশু রায়ের থেকে বদলা নিতে চেয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই জমিদারবাবু জানতে পারেন তাদের পারিবারিক লুকানো গুপ্তধনের কথা। আর এইখানেই আগমন হয় এক তৃতীয় ব্যক্তি,
যার সেই গুপ্তধনের প্রতি লোভ ছিল প্রচুর। সে এমনভাবে এই ঘটনায় জড়িত যে কোনোভাবেই তার হাতে গুপ্তধন আসত না। জমিদারবাবু কিন্তু তাকে প্রচন্ড স্নেহ করতেই, তাই গুপ্তধন পাওয়ার খবরটা তিনি তার ভাই দীপনারায়ণ বাবুকে জানান। কি তাই তো? আমি ঠিক বলছি তো দীপনারায়ণ বাবু? দীপনারায়ণ বাবু এতক্ষণ অজিতেশের কথা মন দিয়ে শুনছিল। এবার সে বলে উঠল, এইসব আপনি কি বলছেন অজিতেশ বাবু? আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ তো জলজান্ত আপনার আমার সামনে বসে রয়েছে। রঞ্জিত এখনো মুখ খোলেননি, তাই আপনি দাঁড়িয়ে আছেন আমার সামনে। আপনি রঞ্জিত দত্তের সঙ্গে হাত মিলিয়ে খুন করেন আপনার দাদাকে, ঠিক তো? আমি খুনের স্থান দেখেই বুঝতে পেরেছিলাম এই খুন বাইরের লোকের হতেই পারে না। এখন আমি 100% নিশ্চিত যে খুনটা আপনি করেন নিজের দাদাকে, তাও আবার গুপ্তধনের লোভে। কিন্তু এখানে একজনের কথা আমরা ভুলে যাচ্ছি, সে হলো অলোক সেন। লোকটা জমিদার বাবুকে মন দিয়ে ভালোবাসত। কোনোভাবে সে বুঝতে পেরে যায় রঞ্জিত তার মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাই সে জমিদার বাবুকে সাবধান করে। কিন্তু জমিদার বাবু জানতেন না যে শত্রু তার ঘরেই, তাই তিনি অত্যন্ত গোপনে গুপ্তধন লুকিয়ে রাখেন গ্রামের একটি পুরনো শ্মশানে। গুপ্তধন যে কোথায় লুকোনো ছিল তা কেউ জানত না, রঞ্জিত দত্তও নয় আর দীপনারায়ণ বাবুও নয়। শুধু জানত একজন, তার নাম অলোক সেন। আর সে যখন দেখল জমিদার বাবুর মৃত্যুর পর লোকগুলো তার উপর হামলা করতে পারে, সে ছদ্মবেশ ধারণ করে, এক পাগলের ছদ্মবেশ। আর ওই পাগলের ছদ্মবেশে ঘুরে ঘুরে বেড়াতে পুরো গ্রাম আর পাহারা দিত সুধাংশু রায়ের লুকোনো গুপ্তধনের। তাই কাল রাতে যখন সে দেখল আমি গুপ্তধনের সন্ধান করতে এসেছি, তাই সে গুপ্তধনের হদিশ আমাদের কাছে দিয়ে যায়। আর সে পাগলের ছদ্মবেশী এদিক ওদিক ঘোরার কারণে জানত যে রঞ্জিতের লোকেরা এই গুহায় আসত গুপ্তধনের খোঁজ করতে। আর তার সাহায্যেই আমি উদ্ধার করি এই গুপ্তধন এবং কিনারা করি এই খুনে। আমার কাজ এখানেই শেষ। গুপ্তধনের সঠিক জায়গা সরকারের ঘর, আর দোষীদের সঠিক জায়গা শ্রীঘর। দুটো ব্যবস্থা পুলিশ ইন্সপেক্টর সহায় করবেন। আমাদের এবারের মতো ছুটি ভোগ এখানেই শেষ। কাল কলকাতায় ফিরতে হবে। পরের দিন সকালে আমরা যখন হাওড়াগামী ট্রেনে চড়ে ফিরছি, তখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা অজিতেশ বলেছিল আমাকে। বুঝলে অমরজিৎ, লোভ আর প্রতিহিংসা মানুষকে শুধু ধ্বংস করে। দীপনারায়ণ এটা বুঝতে পারল না। গুপ্তধনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সততা আর নৈতিকতা, এবং তার উপর হলো পরিবার। যারা সেটা বুঝতে ব্যর্থ হয় তাদের শেষ পরিণতি এইরকমই হয়। আমরা বাড়ি ফিরে আসার প্রায় 3-4 দিন পর একটা চিঠি আসে আমাদের কলকাতার বাড়ির ঠিকানায়। সেখানে ছিল একটা মোটা অঙ্কের টাকা গুপ্তধন উদ্ধার করে দেওয়ার জন্য, এবং সরকারের তরফ থেকে একটি ধন্যবাদ পত্র। তবে আমি জানি অজিতেশ বক্সির সত্যের অনুসন্ধান এখানেই থামবে না। আরো অনেক রহস্য, রোমাঞ্চকর ঘটনা অপেক্ষা করে আছে আমাদেরই জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক রূপম রায়ের অজিতেশ সিরিজের আজকের গল্প পাহাড় চূড়ায় গুপ্তধন। তাহলে কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে এরকম অসাধারণ সব গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেও ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।